হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মিসেলেনিয়াসের প্র্যাকটিস সেট করাবো। তোমরা জানো প্রত্যেক দিন আমাদের চ্যানেলে মিসেলেনিয়াসের প্র্যাকটিস সেট আপলোড করা হয়। আমি অলরেডি দুটো করে দিয়েছি। আজকে 3 নাম্বার প্র্যাকটিস সেট আমি তোমাদের করাবো। যেহেতু আমরা জানি কি আমাদের খুব সামনেই মিসেলেনিয়াস পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বরের 3rd কি 4th উইকে। এখন পিএসসির চেয়ারম্যানও অ্যাপয়েন্ট হয়ে গেছে, তো আশা করা যায় খুব শীঘ্রই আমরা নোটিশটা পেয়ে যাব যে মিসেলেনিয়াস এক্সামটি কোন ডেটে হতে চলেছে। তোমরা আরো ভালো করে মন দিয়ে পড়াশুনো শুরু করো। আশা করছি এবার আমাদের পরীক্ষাগুলো সব ধীরে ধীরে হবে এবং পেন্ডিং যে রেজাল্টগুলো আছে সেগুলোও এবার ধীরে ধীরে সব বার হবে। এতদিন পিএসসির চেয়ারম্যান ছিল না, তো সেই কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল। প্লাস ওবিসি কেস তোমরা জানো সেটাও অলরেডি সলভ হয়ে গেছে। গাইডলাইন এখন আসেনি ঠিকই, কিন্তু গাইডলাইনও চলে আসবে। পিএসসি চেয়ারম্যানও অ্যাপয়েন্ট হয়ে গেছে। তো বাধা যেগুলো ছিল সেগুলো মোটামুটি ধীরে ধীরে সব সরে গেল। তো এবার আপকামিং এক্সামগুলো আশা করছি শিডিউল অনুযায়ী হতে থাকবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি আমাদের কি আছে। হু ওয়াজ দ্য কম্পোজার অব দ্য এলাহাবাদ প্রশস্তি অর প্রয়াগ প্রশস্তি? প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অপশন কি কি আছে দেখো, বাণভট্ট, হরিসেনা, কালিদাস, রবিকীর্তি। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি এই সম্বন্ধে কার কথা জানা যায়? এখান থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। ঠিক আছে, এখান থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। তাহলে এটি কে রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। ঠিক আছে, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। বাণভট্ট ছিলেন কার সভাকবি? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। কালিদাস ছিলেন কালিদাস ছিলেন চন্দ্রগুপ্ত টু এর সময়। চন্দ্রগুপ্ত টু এর সময় তার সভা যে 9 জেমস নবরত্ন ছিল তার মধ্যে অন্যতম ছিলেন কালিদাস। আর রবিকীর্তি ছিলেন পুলকেশী টু, চালুক্য পুলকেশী টু এর সভাকবি ছিলেন রবিকীর্তি। রবিকীর্তি আইহোল প্রশস্তি আইহোল প্রশস্তি রচনা করেন, এবং এই আইহোল প্রশস্তি থেকে পুলকেশী টু যে হর্ষবর্ধনকে পরাজিত করেন সে কথা আমরা জানতে পারি। বাণভট্ট লিখেছিলেন কি? হর্ষবর্ধনের জীবন কাহিনী, হর্ষচরিত। ঠিক আছে, হর্ষচরিত। আরেকটি বিখ্যাত লেখা, সেটা থেকেও অনেকবার প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে কাদম্বরী। কাদম্বরী কাদম্বরী রচনা করেছিলেন তোমার বাণভট্ট। এই প্রশ্নটিও অনেকবার আসে, কাদম্বরী কে রচনা করেছিলেন? বাণভট্ট। কালিদাসের বিখ্যাত কয়েকটি বলো। কালিদাসের বিখ্যাত কয়েকটি হলো অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, বিখ্যাত আরেকটি মালবিকা অগ্নিমিত্রম। এগুলো হচ্ছে তোমার কালিদাসের বিখ্যাত রচনা। তাহলে আমাদের প্রয়াগ প্রশস্তি কে রচনা করে? এখানে হরিসেন। সঠিক উত্তর অপশন বি, হরিসেন। দেখো, এই যে হরিসেনা ওয়াজ দ্য কোর্ট পোয়েট অ্যান্ড মিনিস্টার অব দ্য গুপ্তা এম্পায়ার সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এখান থেকে সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ প্রশস্তি, এটি এই যে অশোকান পিলার, প্রয়াগরাজে, এলাহাবাদের প্রয়াগরাজে অশোকান পিলার, এবং সেখানেই লেখা হয়। ইট প্রোভাইডস আ কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্ট অফ সমুদ্রগুপ্ত's মিলিটারি ক্যাম্পেইন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্ট। আমরা এখান থেকে সমুদ্রগুপ্তের যে মিলিটারি সাকসেশন সেগুলো আমরা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ রিভার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড দ্য সরো অফ বেঙ্গল? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে? দেখো অপশন কি কি আছে, তিস্তা, দামোদর, মহানন্দা এবং সুবর্ণরেখা। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে দামোদর। দামোদরকে সরো অফ বেঙ্গল বলা হয়, তাই তো। এই দামোদর নদীটি কি? হুগলি নদীর একটি উপনদী, এবং এটি ছোটনাগপুর পাহাড় থেকে তার উৎপত্তি লাভ করেছে। এবং এই যে দামোদর ভ্যালিটাকেই আমাদের রুর অফ বেঙ্গল বলা হয়। দামোদরের উপরে একটি গুরুত্বপূর্ণ কি আছে বলো? গুরুত্বপূর্ণ ডিভিসি, তাই তো, দামোদর ভ্যালি কর্পোরেশন একটি বাঁধ আছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটি হয়েছে কবে? 1948-এ। ঠিক আছে, 1948-এ। দামোদরের গুরুত্বপূর্ণ কয়েকটি উপনদী কি আছে? বরাকর হচ্ছে দামোদরের একটি গুরুত্বপূর্ণ উপনদী। আর কি আছে? কোনারও
দামোদরের একটি গুরুত্বপূর্ণ উপনদী। ঠিক আছে। সুবর্ণরেখা নদীটি তোমার উম, এটিও ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যার তালসারি তালসারির কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মহানন্দা নদী দার্জিলিং হিল থেকে উৎপত্তি লাভ করেছে এবং তিস্তা নদী সিকিমের তসোলামু লেক থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি বাংলাদেশে যে ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত সেখানে গিয়ে মিশেছে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি? বাংলার দুঃখ দামোদর। এই যে দামোদর রিভার ওয়াজ হিস্টোরিক্যালি টার্ম দ্য সরো অফ বেঙ্গল বিকজ অফ ফ্রিকুয়েন্টলি ক্যাটাস্ট্রফিক ফ্লাডস ইন দ্য প্লেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে সরো অফ বেঙ্গল কেন বলা হয়? কারণ ফ্রিকুয়েন্টলি এই নদীতে বন্যা দেখা দিত। টু কন্ট্রোল ফ্লাডিং দ্য দামোদর ভ্যালি কর্পোরেশন ওয়াজ এস্টাবলিশড ইন 1948 কনস্ট্রাক্টিং মাল্টিপল মাল্টিপারপাস ড্যাম। এছাড়াও আরও কি কি ড্যাম করা হয়েছে? মাইথন, পাঞ্চেত আর তিল্লাইয়া, এই বাঁধ তিনটি তোমার ডিভিসির আন্ডারে দামোদরের উপর করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আত্মীয় সভা? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভা কবে হয়েছিল? আত্মীয় সভা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ঠিক আছে। অপশন কি কি আছে? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় আর কেশবচন্দ্র সেন। তাহলে কে করেছিলেন আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে? অপশন সি, রাজা রামমোহন রায়। ঠিক আছে। তিনি আরো কি কি করেছিলেন? তিনি করেছিলেন ব্রাহ্ম সমাজ। তিনি করেছিলেন ব্রাহ্ম সমাজ। কবে ব্রাহ্ম সমাজ করেছিলেন? ব্রাহ্ম সমাজ হয়েছিল তোমার 1828 খ্রিস্টাব্দে। ঠিক না, 1828 খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি এটা ব্রাহ্ম সভা হয়। তারপরে 1830 খ্রিস্টাব্দে এটির নাম হয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজে এই যে কেশবচন্দ্র সেন, তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কবে বলো? 1857 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। আর কে তার আগে যোগ দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ টেগর। তো 1866 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজ সেটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি কেশবচন্দ্র সেনের দ্বারা পরিচালিত আর একটি দেবেন্দ্রনাথ টেগরের দ্বারা পরিচালিত। এই যে কেশবচন্দ্র সেনের দ্বারা পরিচালিত যে ব্রাহ্ম সমাজ সেটি কি নামে পরিচিত? সেটি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ সেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে গিয়ে আবার স্প্লিট হয়। কবে? 1878 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে তখন ব্রাহ্ম সমাজ এই যে কেশবচন্দ্র সেনের দ্বারা পরিচালিত যে ব্রাহ্ম সমাজ, সর্বভারতীয় ব্রাহ্ম সমাজ, সেটি স্প্লিট হয়। স্প্লিট হয়ে কি হয়? দুটি দল ভাগ হয়ে যায়। একটি আনন্দমোহন বোস আর শিবনাথ শাস্ত্রী দ্বারা পরিচালিত সাধারণ ব্রাহ্ম সমাজ। কি বললাম? আনন্দমোহন বোস ও শিবনাথ শাস্ত্রী দ্বারা পরিচালিত সাধারণ ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেনের দ্বারা পরিচালিত যে ব্রাহ্ম সমাজ সেটির নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ। ঠিক আছে। তাহলে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল কে? রাজা রামমোহন রায়। স্বামী বিবেকানন্দ, তিনি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে কি? বেলুড় মঠ। কবে করেছিল? বেলুড় মঠ তিনি করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। তারপরে তিনি, তার সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় খুবই আসে, তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে তিনি একটি ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। তিনি কবে শিকাগোর ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? এই প্রশ্নটিও খুব আসে। কবে? 1893 খ্রিস্টাব্দে। আর 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার, তিনি কি করেছিলেন? বিধবা বিবাহ চালু করেছিলেন। বিধবা বিবাহের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছিলেন এবং মহিলা শিশু, বাচ্চা মেয়েদের শিক্ষার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং তিনি বিধবা বিবাহ যে চালু করতে তিনি সফল হয়েছিলেন কবে? 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে। কার হেল্পে? ডালহৌসি। ঠিক আছে। নেক্সট দেখো, এই যে রাজা রামমোহন রায় ফাউন্ডেড দ্য আত্মীয় সভা ইন কলকাতা ইন 1815 টু ইনিশিয়েট সোশিও রিলিজিয়াস রিফর্মস। ঠিক আছে। সোশিও রিলিজিয়াস রিফর্ম।
এই যে ব্রাহ্ম সভা করেছিলেন তিনি 1828-এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউসড দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? মানে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়? কততম সংশোধনী? অপশন কি কি আছে? 42, 44, 73, 74। পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের ভারতবর্ষে চালু হয় 73rd অ্যামেন্ডমেন্টের দ্বারা। কততম অ্যামেন্ডমেন্ট? 73rd অ্যামেন্ডমেন্টের দ্বারা। কবে হয় 73rd অ্যামেন্ডমেন্ট? 1992 পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের ভারতীয় কনস্টিটিউশনে যোগ হয়। আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 243 থেকে 243-এর ও, 243 থেকে 243-এর ও। শিডিউল কত? শিডিউল হচ্ছে 11 শিডিউল। আর পার্ট 9, পার্ট 9 শিডিউল 11, এগুলো সব যোগ হয় আর্টিকেল 243 থেকে 243-এর ও আর 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়। 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয়? 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেম বছরেই 1992-তে তোমার মিউনিসিপ্যালিটি আমাদের ভারতবর্ষের সংবিধানে যোগ হয় এবং এটির আর্টিকেল কত? 243-এর পি থেকে 243-এর জেড জি। এর আর্টিকেল হচ্ছে 243-এর পি থেকে 243-এর জেড জি। এবং শিডিউল কত? শিডিউল হচ্ছে 12। তোমার পার্ট কত? পার্ট হচ্ছে 9A, পার্ট হচ্ছে 9A আর শিডিউল 12। এগুলি সব 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে হয়। তারপরে 42 অ্যামেন্ডমেন্ট, অপশন এতে দেখো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত হয়? 1976, তাই তো? এই 42 অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি এই 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কি? আমাদের প্রিয়াম্বলে 3টি ওয়ার্ড যোগ হয়, খুব ইম্পর্টেন্ট। প্রিয়াম্বলে 3টি ওয়ার্ড 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ হয়। কি কি? একটা হচ্ছে সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে সেকুলার, আর কি? ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই ওয়ার্ড 3টে আমাদের প্রিয়াম্বলে যোগ হয় এই 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তারপর আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি, এই ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয় 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 44th অ্যামেন্ডমেন্ট কবে হয়? 44th অ্যামেন্ডমেন্ট হয় তোমার 1978-এ, এবং এটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কি হয়? আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট, সেখান থেকে রাইট টু প্রপার্টি, সেটি লিগাল রাইটে পরিবর্তন হয়। ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট হয়ে লিগাল রাইটে পরিণত হয়। কত নাম্বার আর্টিকেলে ঢোকানো হয়? 300A আর্টিকেলে ঢোকানো হয়। তাহলে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। এই যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 granted the constitutional status to পঞ্চায়েতি রাজ সিস্টেম। তারপরে দেখো, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য ফারাক্কা ব্যারেজ ওয়াজ প্রাইমারিলি কনস্ট্রাক্টেড টু। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ফারাক্কা ব্যারেজটি আছে, সেই ব্যারেজটি কি উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা বিভিন্ন পরীক্ষায় সচরাচর প্রশ্নটি দেখে থাকি। দেখো অপশনগুলো, জেনারেট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সেভ কলকাতা পোর্ট বাই ইনক্রিজিং হুগলি ওয়াটার ফ্লো, নাকি ইরিগেট নর্থ বেঙ্গল এগ্রিকালচার ল্যান্ড, কন্ট্রোল ফ্লাড ইন মালদা ডিস্ট্রিক্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সেভ কলকাতা পোর্ট বাই ইনক্রিজিং হুগলি ওয়াটার ফ্লো। মানে হুগলি নদীতে ওয়াটার ফ্লো ইনক্রিজ করার জন্য এটি করা হয়, যাতে কলকাতা পোর্টটি সঠিকভাবে চলাচল করতে পারে। দেখো, দ্য ফারাক্কা ব্যারেজ ওয়াজ কমিশনড ইন 1975 অ্যাক্রস দ্য গঙ্গা রিভার ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ইটস প্রাইমারি অবজেক্টিভ ওয়াজ টু ডাইভার্ট ওয়াটার into the Bhagirathi Hooghly River channel to flush out silt accumulation and maintain navigability for the port in Kolkata, যাতে পলি না জমতে পারে
এবং পলি জমে যাতে পোর্টটির কোনো ক্ষতি না হয় সেই কারণে ফারাক্কা ব্যারেজটি তৈরি করা হয়। পলি সরানো এবং মেনলি কলকাতা পোর্টকে বাঁচিয়ে রাখা, এই কারণেই ফারাক্কা ব্যারেজটি নির্মিত হয়েছিল কবে? 1975 সালে। এরপরে দেখো, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? ফার্স্ট চিফ মিনিস্টার, প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী কি ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় কুমার মুখার্জি আর সিদ্ধার্থ শঙ্কর রায়? এদের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। আনসার হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, দেখো এই যে অপশন উত্তর, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল স্টেট অ্যানিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল? আমাদের পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল কি? আমাদের পশ্চিমবঙ্গের দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ইন্ডিয়ান এলিফ্যান্ট আছে, ফিশিং ক্যাট আছে আর ওয়ান হর্নড রাইনোস আছে। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে ফিশিং ক্যাট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট। স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট টি দেখো ছাতিম। আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ারিং জেসমিন, শিউলি ফুল যেটি সেটি। মনে রেখো এই ইয়েগুলো, তোমাদের যে লজিকগুলো আছে এইগুলো তোমরা অবশ্যই মনে রেখো, খাতায় নোট ডাউন করে নিও, তোমাদের সুবিধে হবে। যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ এই সবগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ইনফরমেশন সেগুলি আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, হুইচ ভাইসরয় পাস্ট দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909? মর্লে মিন্টো রিফর্ম। মর্লে মিন্টো রিফর্ম কোন ভাইসরয় আমলে হয়? অপশন কি কি আছে? লর্ড কার্জন, লর্ড মিন্টো টু, লর্ড হার্ডিঞ্জ, লর্ড চেমসফোর্ড। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে লর্ড মিন্টো টু। লর্ড মিন্টো টু এর সময় এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এটি পাস হয়। লর্ড মিন্টো টু, এই যে মর্লে, জন মর্লে তিনি ছিলেন ভারত সচিব, আর লর্ড মিন্টো তিনি ছিলেন ভাইসরয়। ঠিক আছে, এই দুজনের নাম অনুসারেই এটিকে মর্লে মিন্টো রিফর্মস বলা হয়। তো লর্ড কার্জনের সময়কাল কত? লর্ড কার্জনের সময়কাল হচ্ছে তোমার, তিনি 1899 থেকে 1905 সাল। 1899 থেকে 1905, তার আমলে কি হয়? একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বাংলা ভাগ, তাই তো, বাংলা বিভাজন, বঙ্গভঙ্গ 1905 সালে লর্ড কার্জনের সময়ে হয়। তারপরে তোমার লর্ড চেমসফোর্ড, এই সময় একটি গুরুত্বপূর্ণ চেমসফোর্ড অ্যাক্ট হয় 1919 সালে। দেখো explanation is Indian Council Act 1909 enacted during the Lord Minto Viceroyalty। ঠিক আছে, ভাইসরয় তিনি ছিলেন লর্ড মিন্টো টু। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল ইজ? ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি কি আছে অপশনে দেখো, ফালুট, সান্দাকফু, সবরগ্রাম, টংলু। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু। সিঙ্গালীলা পর্বতশ্রেণী সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে সান্দাকফু ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল লোকেটেড দার্জিলিং ডিস্ট্রিক্ট অন দ্য সিঙ্গালীলা রেঞ্জ। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ were incorporated into the Indian Constitution on the recommendation of which committee? কোন কমিটির মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল? অপশন কি কি আছে দেখো, সরকারিয়া কমিশন, শরণ কমিশন, শরণ সিং কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, ভার্মা কমিটি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে শরণ সিং কমিটি।
শরণ সিং কমিটির মাধ্যমে আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল ডিউটি সেটি ভারতীয় সংবিধানের অন্তর্গত হয়। কততম আর্টিকেল বলো? 51। 51 এর এ আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটি প্রথম যখন 1976 এর 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিস যোগ হয়, তখন আমাদের 10টি ফান্ডামেন্টাল ডিউটি ছিল। 11তম ফান্ডামেন্টাল ডিউটিটি কবে যোগ হয়? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, তার মাধ্যমে আমাদের 11তম যে তোমার ফান্ডামেন্টাল ডিউটি সেটি যোগ হয়। তাহলে সঠিক উত্তর কি? ফান্ডামেন্টাল ডিউটি অন্তর্ভুক্ত হয় শরণ সিং কমিটির মাধ্যমে। কবে? 1976 খ্রিস্টাব্দের 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তাই তো? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি যোগ হয়। আচ্ছা, আর এই ইম্পর্টেন্ট আরেকটি, এই কনসেপ্টটি কোথায় থেকে নেওয়া হয়? এই প্রশ্নটা অনেক সময় আসে, ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট, সেটি নেওয়া হয় রাশিয়া থেকে। ঠিক আছে, দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড আন্ডার পার্ট 4A আর্টিকেল 51 বাই 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ঠিক আছে, দিস অ্যাডিশন ওয়াজ বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য শরণ সিং কমিটি। Originally 10 duties were added and 11th duty was added in 2022 86th Amendment Act। কি হয় সেটা? সেটি হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ নন মেটাল রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? কোন অধাতু ঘরের সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? অপশন কি কি আছে? ফসফরাস, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। কি হবে উত্তর? ব্রোমিন। ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। দেখো, এই যে ব্রোমিন ইজ অনলি নন মেটাল এলিমেন্ট দ্যাট ইজ লিকুইড অ্যাট স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার। আর এরকমই একটি ধাতু আছে যেটি ঘরে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, সেটি কি? সেটি হচ্ছে মার্কিউরি, পারদ। দেখো, নেক্সট কোয়েশ্চেন, দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড ইন 1784 বাই। বলছে 1784 খ্রিস্টাব্দে যে এশিয়াটিক সোসাইটিটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কে প্রতিষ্ঠা করেন? অপশন কি কি আছে? দেখো, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, জোনাথন ডানকান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কার সময়কালে? সেই সময় তখন তো ভাইসরয় হয়নি, তখন হচ্ছে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাই তো? প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে উইলিয়াম বেন্টিং। তারপরে প্রথম ভাইসরয় হচ্ছে আমার লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়। তারপর লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংসের পরেই লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 খ্রিস্টাব্দে কি করেছিলেন বলো? সূর্যাস্ত আইন করেছিলেন। মনে রাখবে এই ফ্যাক্টগুলো। দেখো, এই যে স্যার উইলিয়াম জোন্স ওয়াজ রিনাউন্ড ফিলোসফিস্ট অ্যান্ড স্কলার এস্টাবলিশড দ্য এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা ইন 15 জানুয়ারি 1784। সেই সময় ভাইসরয় কে ছিলেন? গভর্নর জেনারেল। আবার ভাইসরয় না, গভর্নর জেনারেল ছিলেন হেস্টিংস। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার দ্য সেন্সাস 2011? বলছে 2011 সালের যে জনগণনা, সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের যে জেলা কটি আছে সেই জেলার মধ্যে কোন জেলাতে লিটারেসি রেট, সাক্ষরতার হার সব থেকে বেশি? অপশন কি কি আছে? কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর আর উত্তর 24 পরগনা। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে লিটারেসি রেট, সাক্ষরতার হার সব থেকে বেশি। আর দ্বিতীয় অবস্থানে আছে কলকাতা। দেখো, এই যে
As per census 2011, পূর্ব মেদিনীপুর registered the highest literacy rate in West Bengal কত? 87.02%। আর সেকেন্ড ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ভিটামিন সি এর কেমিক্যাল নেম, মানে ভিটামিন সি এর রাসায়নিক নাম। অপশন কি কি আছে? সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় বলো? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, তাই তো। আর ভিটামিন সি আমাদের ইমিউনিটি বুস্টে হেল্প করে। যে কোনো সাইট্রাস ফুড লাইক আমলা, গোয়াবা, লেমন, এইগুলোতে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। আর কি খুব ইম্পর্টেন্ট, ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল। ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য প্রভার্টি লাইন ইন ইন্ডিয়া ইজ এস্টিমেটেড অন দ্য বেসিস অফ হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভেস কন্ডাক্টেড বাই। প্রভার্টি লাইন যে এস্টিমেট করা হয়, সেই এস্টিমেট করার জন্য যে কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে সেটিকে করে, পভার্টি লাইনকে মেজার করে সেটা না। প্রভার্টি লাইন এস্টিমেট করার জন্য যে হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে সেটিকে করে। কি কি অপশন আছে দেখো, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এনএসও, ফাইন্যান্স কমিশন। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এনএসও। এনএসও এই কাজটি করে, হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে করে হচ্ছে এনএসও, ঠিক আছে। আর এনএসওর সার্ভের পরে গাইডলাইন, যে প্রভার্টি লাইনের গাইডলাইন বার করে, ক্যালকুলেট করে, সেটি হচ্ছে নীতি আয়োগ। দেখো, এই যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস কন্ডাক্টস পিরিয়ডিক হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে ইউজিং এনএসও সার্ভে ডাটা, নীতি আয়োগ ক্যালকুলেটস দ্য পভার্টি লাইন ইন ইন্ডিয়া। নীতি আয়োগের আগে কি ছিল? নীতি আয়োগের আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন হয়েছে নীতি আয়োগ। কবে থেকে? 2015 সালের 1 জানুয়ারি। দেখো নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং হুজ রেন ডিড দ্য ফেমাস ট্রাভেলার ইবন বতুতা ভিজিট ইন ইন্ডিয়া। বলছে কার রাজত্বকালে যে বিখ্যাত পরিব্রাজক, মরক্কান পরিব্রাজক ইবন বতুতা ভারতে এসেছিলেন। অপশন কি কি আছে? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, আকবর, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ইবন বতুতা তিনি ভারতবর্ষে আসেন এবং ইবন বতুতা তার রাজসভায় কাজী হিসেবে 7 বছর কাজও করেন। দেখো এক্সপ্লানেশন দেখো, ইবন বতুতা সেলিব্রেটেড মরক্কান ট্রাভেলার arrived in India 1333 AD during the reign of Delhi Sultanate Muhammad bin Tughlaq. He was appointed the Qazi of Delhi, authored the famous travelogue Rahela বা কিতাবুল রাহেলা, সেটি লিখেছিলেন ইবন বতুতা। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেটস। মানে আমাদের পার্লামেন্টেরও যেরকম দুটি হাউস আছে, তেমনি আমাদের যে স্টেটের যে বিধানসভা, সেই বিধানসভাতেও দুটি হাউস থাকতে পারে, একটি বিধানসভা আর একটি বিধান পরিষদ। তো কোনো রাজ্য কোন আর্টিকেল অনুযায়ী সেই বিধান পরিষদটিকে রাখতে পারে অথবা বিলোপ করতে পারে, সৃষ্টি করতে পারে বা বিলোপ করতে পারে, কোন আর্টিকেলে, আমাদের ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে এটি বলা আছে, এই ক্ষমতাটি দেওয়া আছে বিধানসভার উপরে। দেখো, আর্টিকেল 168, আর্টিকেল 169, আর্টিকেল 170, আর্টিকেল 171। সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 169। 169 আর্টিকেল অনুযায়ী কোনো রাজ্যের বিধান পরিষদকে তোমার বিলোপ করা যায়, আবার সৃষ্টি করা যায়। দেখো, আর্টিকেল 169 empowers parliament to create or abolish the legislative council in a state. পার্লামেন্টের হাতে সেই ক্ষমতাটি আছে কততম আর্টিকেলের মাধ্যমে? 169 আর্টিকেলের মাধ্যমে কোনো রাজ্যের বিধান পরিষদকে বা লেজিসলেটিভ কাউন্সিল যেটি, সেটিকে সৃষ্টি করতে পারে বা বিলোপ করতে পারে।
নেক্সট কোয়েশ্চেন দেখো, সুন্দরবন ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হুইচ ইয়ার? বলছে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? অপশন কি কি আছে? 1973, 1987, 1989, 1992। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে 1987। 1987, অপশন বি। 1987-এ সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। দেখো, এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়াজ ইনস্ক্রাইবড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1987। আর এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হয় কবে? 1989-এ। আর এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসে। 2019 সালে 2019 সালে সুন্দরবন রামসার ওয়েটল্যান্ড সাইটের অন্তর্ভুক্ত হয়। 2019 সালে। খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও অনেক পরীক্ষাতে আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ আ লেন্স? বলছে একটি লেন্সের যে ক্ষমতার একক, সেই এককটির নাম কি? অপশন কি কি আছে? জুল, ওয়াট, ডায়োপ্টার আর লুমেন। সঠিক উত্তর কি হবে? জুল হবে না, ওয়াট হবে না, আমরা জানি। সঠিক উত্তর হচ্ছে ডায়োপ্টার। সঠিক উত্তর হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার পরিমাপের যে ইউনিট সেটি হচ্ছে ডায়োপ্টার। আচ্ছা, জুল কার কার একক বলো? জুল হচ্ছে হিটের একক, তাই না? জুল হচ্ছে হিটের একক। আর কি? এনার্জির একক। জুল হচ্ছে এনার্জির একক আর ওয়ার্কের একক। ওয়াট হচ্ছে তোমার পাওয়ারের একক। ওয়াট হচ্ছে পাওয়ারের একক। লুমেন হচ্ছে লুমিনাস ফ্ল্যাক্সের একক। লুমিনাস ফ্ল্যাক্সের একক হচ্ছে তোমার লুমেন। তাহলে এই সঠিক উত্তর কি? লেন্সের ক্ষমতা পরিমাপক একক ডায়োপ্টার। এগুলিও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রত্যেকটি তোমরা মনে রাখবে। লুমেন, লুমিনাস ফ্ল্যাক্স গুরুত্বপূর্ণ, ওয়াট পাওয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং জুল এই ইউনিটটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দ্য পাওয়ার অফ আ লেন্স ইজ আ রেসিপ্রোকাল অফ ইটস ফোকাল লেন্থ মেজার্ড ইন মিটার্স। এসআই ইউনিট হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাওলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য ভাইসরয়্যালটি অফ, মানে কার ভাইসরয়শিপের সময় রাওলাট অ্যাক্ট পাস হয়? আচ্ছা, রাওলাট অ্যাক্ট পাস কবে হয়? রাওলাট অ্যাক্ট পাস হয় 1919 সালে, তাই তো? 1919 সালে। তাহলে 1919 সালে ভাইসরয় কে ছিল? কার্জন তো 1905, 1899 থেকে 1909। তারপরে তোমার মিন্টো টু 1905 থেকে 1910। লর্ড চেমসফোর্ড না, লর্ড আরউইন আরও পরে। তাহলে তোমার ভাইসরয় কার সময় হয়? লর্ড চেমসফোর্ড। ঠিক আছে। লর্ড চেমসফোর্ডের সময় 1919 সালে রাওলাট অ্যাক্ট পাস হয়। লর্ড চেমসফোর্ডের সময় আরেকটি গুরুত্বপূর্ণ কি হয় বলো? হান্টার কমিশন হয়। কেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেটা অনেক পরীক্ষায় দেখা যায়। তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 13ই এপ্রিল 1919। 13th এপ্রিল। 13th এপ্রিল কোথায় হয়? পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে তোমার 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, এবং সেই সময় ছিলেন কে? লর্ড চেমসফোর্ড। এবং সেই সময় তিনি এই ঘটনাটাকে পর্যবেক্ষণের জন্য হান্টার কমিশন অ্যাপয়েন্ট করে। এই প্রশ্নটি হান্টার কমিশন অনেকবার পরীক্ষায় এসেছে। কোন ঘটনার সঙ্গে যুক্ত হান্টার কমিশন? তাহলে হান্টার কমিশন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে হান্টার কমিশন অ্যাপয়েন্ট করা হয় ঘটনাটি পর্যবেক্ষণ করার জন্য। দেখো, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন মার্চ 1919 ডিউরিং দ্য টেনিওর অফ লর্ড চেমসফোর্ড। তার পরের কোয়েশ্চেন দেখো, হুইচ রিভার অরিজিনেটস ফ্রম ছোটনাগপুর প্লেটু অ্যান্ড ফ্লোস থ্রু ওয়েস্ট বেঙ্গল? বলছে কোন নদীটি পশ্চিমবঙ্গের ছোটনাগপুর প্লেটু থেকে অরিজিনেট হয়ে
আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সুবর্ণরেখা, মহানন্দা, কালজানি, জলঢাকা। এই সব নদীগুলি তোমার সুবর্ণরেখা বাদে বাকি নদীগুলি পশ্চিমবঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। সুবর্ণরেখা নদী, যেটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর হচ্ছে সুবর্ণরেখা। এই যে সুবর্ণরেখা নদী অরিজিনেটস নিয়ার নাগরি ভিলেজ ইন রাঞ্চি ডিস্ট্রিক্ট অফ ছোটনাগপুর প্লেটু। নেক্সট কোয়েশ্চেন দেখো, মানি বিল। মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন। মানি বিল কোথায় একমাত্র উত্থাপন করা যেতে পারে? রাজ্যসভা, লোকসভা, জয়েন্ট সেশন, ইউনিয়ন ক্যাবিনেট। আচ্ছা, মানি বিল কত নাম্বার আর্টিকেল? মানি বিল হচ্ছে 110 নাম্বার আর্টিকেল, তাই তো? আর এটি আমরা জানি শুধুমাত্র লোকসভাতে এটি উত্থাপিত করা যেতে পারে। লোকসভাতে কার রেকমেন্ডেশনে? প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে, এবং একমাত্র তোমার লোকসভায় যে স্পিকার তার রেকমেন্ডেশনে। একমাত্র লোকসভার স্পিকারের হাতে সেই ক্ষমতাটি থাকে। বিলটি একটি ফাইন্যান্সিয়াল বিল, সেটি মানি বিল হবে কি হবে না একমাত্র স্পিকার ঠিক করে, এবং এই ক্ষমতাটি সম্পূর্ণভাবেই থাকে লোকসভার হাতে। তাহলে অর্থ বিল বা মানি বিল সেটি উত্থাপিত হতে পারে তোমার শুধুমাত্র লোকসভাতে। আর এটির আর্টিকেল কত? খুব গুরুত্বপূর্ণ, 110 আর্টিকেল। এই যে দেখো, অ্যাকর্ডিং টু আর্টিকেল 109 এবং 110 অফ দ্য কনস্টিটিউশন, আ মানি বিল ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা উইথ প্রায়র রেকমেন্ডেশন, প্রেসিডেন্সিয়াল রেকমেন্ডেশন, প্রেসিডেন্টের রেকমেন্ড অনুযায়ী। আর কি দেখো, এটিও খুব গুরুত্বপূর্ণ, একটি বিল মানি বিল লোকসভাতে পাশ হওয়ার পরে ওটিকে রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভাতে ম্যাক্সিমাম 14 দিন, রাজ্যসভা থেকে কোনো যদি পাস না হয় বা কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও যদি না পাঠানো হয়, কোনো রেকমেন্ডেশনও যদি না পাঠানো হয়, তখন 14 দিন পর বিলটি রাজ্যসভাতে রিজেক্ট হয়ে যায় এবং বিলটি শুধুমাত্র লোকসভাতেই পাস হয়ে এটি গ্র্যান্ড হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্ল্যান্ট সিনথেসাইজ প্রোটিনস ফ্রম। হচ্ছে প্ল্যান্ট কিসের থেকে প্রোটিন সংশ্লেষ করে? কি কি আছে অপশন? ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্টার্চ। সঠিক উত্তর কি হবে বলো? প্রোটিনের সঙ্গে কে যুক্ত? প্রোটিনের সঙ্গে হচ্ছে অ্যামিনো অ্যাসিড যুক্ত, তাই তো? কারণ অ্যামিনো অ্যাসিডের হচ্ছে পলিমার প্রোটিন। এবার প্রোটিন, অ্যামিনো অ্যাসিড উদ্ভিদ কোথায় থেকে পায়? উদ্ভিদ এই যে নাইট্রোজেন যুক্ত যে সার, নাইট্রোজেন যুক্ত যে উদ্ভিদ যে নিজের শিকড়ের সাহায্যে প্রবেশ করে শরীরে, উদ্ভিদের শরীরে, তো সেখান থেকেই উদ্ভিদ প্রোটিন সোর্স লাভ করে। দেখো, এই যে প্রোটিনস আর পলিমার্স কনস্ট্রাক্টেড ফ্রম বিল্ডিং ব্লকস কল্ড অ্যামিনো অ্যাসিডস লিঙ্কড বাই পেপটাইড বন্ডস। এই যে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন এবং নাইট্রেট গ্রহণ করে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, যা থেকে ওরা প্রোটিন সংশ্লেষ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ ব্যাটেল ফার্মলি এস্টাবলিশড ব্রিটিশ সুপ্রিমেসি ওভার বেঙ্গল। বলছে কোন যুদ্ধ বাংলায় ব্রিটিশ রাজনৈতিক আধিপত্য বা সার্বভৌমত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিল? কি কি আছে? ব্যাটেল অফ পলাশি, ব্যাটেল অফ বন্দিবাস, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ পানিপথ। থার্ড ব্যাটেল অফ পানিপথ। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ পলাশি, সেটির মাধ্যমে কি হয়? সেটির মাধ্যমে ব্রিটিশরা বাংলায় তাদের ভিত্তি প্রস্তর করে। প্রথম যে যুদ্ধ, সেটির মাধ্যমে যে বাংলাতে অ্যাটাক করে এবং বাংলার ভিত্তি প্রস্তর করে তারা। এবং ব্যাটেল অফ বক্সার 1764 খ্রিস্টাব্দে যে ব্যাটেল অফ বক্সার হয়, সেটির মাধ্যমে সম্পূর্ণরূপে বাংলাকে তারা দখল করে। দেখো, এই যে হোয়াইল দ্য ব্যাটেল অফ পলাশি 1775 laid the foundation, but in the Battle of Boxer decisively established British political supremacy in Bengal. নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য বরাকর রিভার ইজ দ্য মেন ট্রিবিউটারি অফ হুইচ রিভার। বরাকর নদীটি
কোন নদীর প্রধান উপনদী? কি কি আছে অপশন? দামোদর, হুগলি, রূপনারায়ণ, অজয়। আমি তোমাদের তখনও বললাম দামোদর নদীর গুরুত্বপূর্ণ একটি উপনদী কি? বরাকর। তাহলে বরাকর কোন নদীর উপনদী? বরাকর হচ্ছে দামোদর নদীর উপনদী। ঠিক আছে, বরাকর দামোদর নদীর উপনদী। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে দেখা গেছে। আজকে 25টা কোয়েশ্চেন কমপ্লিট হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।